আজ আপনারা হাইলি সাসপিশাসে শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রত্নতত্ত্ব। এই গল্পটির যে কোনো রকম কন্টেন্ট পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর কী বা হবে পাইরেসির মতো অসৎ কাজ করে? তার থেকে চলুন গল্পটি শুনে নেওয়া যাক। আমি এই গল্প আমার বন্ধু সুকুমার বাবুর মুখে শুনেছি। ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিষয়ে যারা কিছু আলোচনা করেছেন তাদের সকলেরই কাছে ডাক্তার সুকুমার সেনের নাম পরিচিত। ডাক্তার সেন অনেকদিন গভর্নমেন্টের প্রত্নতত্ত্ব বিভাগে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। পাটনা এক্সকাভেশনের সময় তিনি সুনার সাহেবের প্রধান সহকারী ছিলেন। মধ্যে দিন কতক তিনি ইন্ডিয়ান মিউজিয়ামের প্রত্নতত্ত্ব বিভাগের কিউরেটরও ছিলেন। বৌদ্ধ আইকনোগ্রাফিতেও তিনি সুপণ্ডিত। প্রাক গুপ্তযুগের মূর্তিশিল্প ও ভারতীয় মূর্তিশিল্পের ক্রমবিকাশ নামক তার প্রসিদ্ধ বই দুখানা ছাড়া এশিয়াটিক সোসাইটির পত্রে এবং বহু দেশি সাময়িক পত্রিকায় এ বিষয়ে তিনি বিস্তর বহু প্রবন্ধ লিখেছেন। তার পড়বার ঘরটায় নানা স্থানের ভাঙা পুরনো ইট, ভাঙা কাঠের তক্তি বসানো তুলট কাগজ, তালপাতার পুঁথির স্তূপ এবং কালো পাথরের তৈরি দেবদেবীর মূর্তির ভিড়ে পা দেওয়ার স্থান ছিল না। এইসব মূর্তির শ্রেণীবিভাগ করতে তিনি অত্যন্ত পরিশ্রম করতেন। কোনো নতুন আনা মূর্তি পেলেই তিনি বেশ ভালো করে দেখতেন, পুঁথি মেলাতেন, তারপর টিকিট আঁটতেন। বৌদ্ধ মূর্তি তারা। দিন কতক পরে এ বর্ণনা তার মনোপুত হতো না। তিনি আপন মনে বলতেন, ওটা ললিতক্ষেপুষ হলো যে, তারা কি করে হবে? তারপর আবার লেন্স হাতে মূর্তিটার এপিঠ ওপিঠ ভালো করে দেখতেন। মূর্তিটার যে হাতটা ভাঙা সেটার দিকে চেয়ে বলতেন, এ হাতটায় নিশ্চয়ই পদ্ম ছিল, মানে বেশ বোঝা যাচ্ছে নাকি? তারপর আবার পুরনো টিকিটের উপর নতুন টিকিট আঁটতেন। বৌদ্ধ মূর্তি জম্ভলা। তার এ ব্যাপার দেখে আমার হাসি পেত। আমার চেয়েও বিজ্ঞ লোক ঘাড় নেড়ে বলতো, হ্যাঁ, ওসব চালাকিবাজি রে বাপু, চালাকিবাজি। নইলে কোথাকার পাটলিপুত্র কোথায় চলে গেল, ওরা আজ খোড়া ইট পাথর সাজিয়ে হুবহু বলে দিলেন এটা অশোকের নাট মন্দিরের গোড়া, ওটা অশোকের আস্তাবলের কোণ। দেখতে দেখতে একটা প্রকাণ্ড রাজবাড়ি মাটির ভেতর থেকে গজিয়ে উঠল। চাকরি তো বজায় রাখা চাই নাকি? কিছু নয় রে বাপু, ওসব চাকরিবাজি। তবে এসব কথার মূল্য বড়ই কম, কারণ জ্ঞান বিজ্ঞানের সঙ্গে আমারও এসব বিজ্ঞ লোকের চিরদিন ভাসুর ভাতৃবৌ সম্পর্ক। সেদিন দুপুরবেলা ডাক্তার সেন যখন তার নিজের লাইব্রেরিতে সেন রাজাদের শাসনকাল নিয়ে অত্যন্ত ব্যস্ত হয়ে আছেন, আমি তখন একটা রাষ্ট্রবিপ্লবের মতো সেখানে গিয়ে হঠাৎ হাজির হলাম। সুকুমার বাবুর গল্প শুনবার জন্য বসলাম। চা এলো। চা খেতে খেতে সুকুমার বাবু তার গল্প বলতে লাগলেন। বিক্রমপুরের পুরনো ভিটার কথা বোধহয় কিছু কিছু শুনে থাকবে। এটা কতদিনের তা সেখানকার লোকে কেউ বলতে পারে না। অনেক কাল ধরে ঢিপিটা ওই রকমই দেখে আসছে। এটা কার বা কোন সময়ের তা তারা কিছুই বলতে পারে না। ঢাকা মিউজিয়াম থেকে সেবার ওই ঢিপিটা
ঘুরবার কথা উঠল। এর পূর্বে বরেন্দ্র অনুসন্ধান সমিতি ও ঢাকা সাহিত্য পরিষদ শাখা থেকে ওটা কয়েকবার ঘুরবার প্রস্তাব হয়, কিন্তু টাকার জোগাড় করতে না পেরে তারা পিছিয়ে যান। আমার কাছে যখন কথা উঠল তখন আমারও মত ছিল না, কারণ আমার মনে মনে ধারণা ছিল খরচ যা পড়বে তার তুলনায় আমাদের এমন বিশেষ কিছু পাওয়ার আশা নেই। অবশেষে কিন্তু আমার আপত্তি টিকল না। ওটা খোঁড়বার জন্যে টাকা বরাদ্দ হলো। আমি বিশেষ অনুরোধে পড়ে তত্ত্বাবধানের ভার নিলাম। গিয়ে দেখলাম যে ঢিবিটা হবে তার কাছে আর একটা ঠিক তেমনই ঢিবি আছে। এই ঢিবির কাছে একটা প্রকাণ্ড দিঘি আছে, তা প্রায় মুজে এসেছে। ঢিবি দুটো খুব বড় বড়, ময়না কাটার বন আর বড় বড় আগাছায় পশ্চিম দিকের ঢিবিটার উপরের অংশ একেবারে দুর্গম। পূর্ব দিকের ঢিবিটা একটু ছোট, তার পেছনে ঢালুর দিকটায় খানিকটা ফাঁকা ঘাসের জমি আছে। স্থানটা কতকটা নির্জন। সাধারণত খনন কার্য আরম্ভ করবার সময় আমরা প্রথমটা প্ল্যান তৈরি করে নিয়ে কাজ আরম্ভ করি। তারপর কাজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কতকটা আন্দাজে, কতকটা খুব ক্ষীণ সূত্র ধরে আমরা সেই প্ল্যান ক্রমে ক্রমে বদলে চলি। পাটনা এক্সক্যাভেশনের সময় এতে খুব কাজ হয়েছিল, কিন্তু ছোট দুটো গ্রাম্য ঢিপি খুঁড়ে তুলতে আমি এসব করবার আবশ্যক দেখলাম না। আমাদের সঙ্গে প্রত্নতত্ত্ব বিভাগের খনন কার্য চালিয়েছে এমন কোনো লোক ছিল না। তার কারণ এই যে ওটা খোঁড়া হচ্ছিল ঢাকা পিডব্লিউডির থেকে। এই ঢিবি দুটোর বড়টাকে ওখানকার লোকে বলে নাস্তিক পণ্ডিতের ভিটা ও ছোটটিকে বলে টোলবাটির ভিটা। কারুর মতে এই নাস্তিক পণ্ডিত হলেন বৈষ্ণব ভক্তি শাস্ত্রকার বল্লভাচার্য। তিনি শেষ বয়সে বৈষ্ণব ধর্ম ত্যাগ করে শঙ্কর বেদান্তের ভক্ত হয়ে পড়েছিলেন। এজন্য দেশের লোকে তার শিষ্যত্ব গ্রহণ করতে নারাজ হয়। কেউ কেউ বলেন বল্লভাচার্য বিক্রমপুরের ত্রিসীমানায়ও জন্মাননি। তাদের মতে ওটা ১৬শ শতাব্দীর প্রসিদ্ধ নৈয়ায়িক শ্রীকৃষ্ণ তর্কালঙ্কারের ভিটা। যাক সে কথা, আমি কিন্তু জানতে পেরেছি ওখানে কে বাস করতেন। আমি যা জানতে পেরেছি পূর্বে কেউ কেউ তা আন্দাজ করেছিলেন, কিন্তু জোর করে কিছু বলতে পারেননি। আমি জোর করে বলতে পারি, কিন্তু বলিনি। কেন বলিনি আর কেমন করে আমি তা জানলাম সেইটাই বলবো। কিছুকাল ধরে ঢিবির উপরকার বন কাটানো হলো। তারপর প্রকৃতপক্ষে খনন কার্য শুরু হলো। আমার সঙ্গে আমার বন্ধু ঢাকা মিউজিয়ামের কিউরেটর বাবু ছিলেন। তিনি শুধু প্রত্নতত্ত্বজ্ঞ ছিলেন না, তিনি ছিলেন তার চেয়েও বেশি প্রত্নতত্ত্বগ্রস্ত। প্রধানত তারই আগ্রহে ও উৎসাহে আমরা এ কাজে হাত দিই। দিনের পর দিন ঢিবি দুটোর সামনে একটা প্রকাণ্ড ঘোড়া নিম গাছের ছায়ায় ক্যাম্প চেয়ার পেতে আমরা তীর্থের কাকের মতো বসে থাকতাম। আমার বন্ধুর চোখ মুখের ভাব ও উৎসাহ দেখে আমার মনে হতো তিনি আশা করেন খুঁড়তে খুঁড়তে একটা পুরনো আমলের রাজবাড়ি টাড়ি বা একটা তাল পাতায় লেখা আস্ত বাংলা ইতিহাসের পুঁথি, অভাবপক্ষে সেই অজ্ঞাত নাস্তিক পণ্ডিতের ফসিল শরীরটাই না মাটির মধ্যে থেকে বেরিয়ে পড়ে। খুঁড়তে খুঁড়তে প্রথমে বেরোলো একটা মাটির ঘট। ওরকম গড়নের ঘট এখন আর বাংলার কোনো জায়গায় তৈরি হয় কিনা জানি না। ঘটের গলার নিচ থেকে তলা পর্যন্ত কার্ভটি যে দিয়েছিল সে গ্রাম্য কুমোরটিকে আমি শ্রদ্ধা করি। ঘটটার মধ্যে প্রায় ৮ ঘট কড়ি। হিন্দু রাজত্বে কেনা বেচার জন্যে কড়ি ব্যবহার হতো, তা জানো তো?
কোনো অতীত দিনে গৃহস্বামী ভবিষ্যতের দুর্দিনের কথা চিন্তা করে কুড়িগুলি সযত্নে ঘটে ভরে মাটির মধ্যে পুঁতে রেখে দিয়েছিলেন। সে ভবিষ্যৎ কতদিন হলো সুদূর অতীতে মিলিয়ে গেছে, সঞ্চিত অর্থের আর প্রয়োজন হয়নি। ক্রমে ক্রমে আরো অনেক জিনিস বেরোতে লাগলো। আরো মাটির অনেক ভাঙা ঘট, কলসি, একখানা মরিচা ধরা লাল রঙের তলোয়ার, একটি প্রদীপ, ভাঙা ইটের কুচো এবং সকলের শেষে বেরোলো একটা কালো পাথরের দেবী মূর্তি। এই মূর্তিটিকে নিয়েই আমার গল্প, অতএব এটাই ভালো করে বলি। দেবী মূর্তিটি পাওয়া যায় টোল বাড়ির ভিটায়। মূর্তিটি রাজমহলের কালো পাথরের তৈরি, চকচকে পালিশ করা। বহুদিন মাটির তলায় থেকে সে পালিশ যদিও নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু মোটের উপর তখনও যা ছিল তা খুব কম মূর্তিতেই আমি দেখেছি। মূর্তিটি সরস্বতী দেবীর হলেও তাতে বৌদ্ধ ভাস্কর্যের কিছু প্রভাব আছে বলে মনে হয়েছিল। হাতে বীণা না থাকলেও দেবী না হয়ে দেব মূর্তি হলে তাকে মঞ্জুশ্রী মূর্তি বলে অনায়াসে ধরে নেওয়া যেতে পারত। মূর্তিটা যখন পরিষ্কার করে আমার সামনে আনা হলো, তখন তার দিকে চেয়েই আমি চেয়ার থেকে উঠে পড়লাম। অনেক মূর্তি গত 15 বছর ধরে পরীক্ষা করে আসছি, কিন্তু এ কি, পাটালির মুখে পাথরের থেকে হাসি ফুটিয়ে তুলেছে কি করে? খানিকক্ষণ একদৃষ্টে মূর্তিটার দিকে চেয়ে রইলাম। আমি খুব কল্পনাপ্রবণ নই, কিন্তু সেদিন সেই নিস্তব্ধ দুপুরবেলায় পত্রবিরল ঘোরা নিম গাছটার তলায় দাঁড়িয়ে আমার মনের মধ্যে কেমন গোলমাল হয়ে গেল। অল্পক্ষণের জন্যে মনের মধ্যে এক অপূর্ব ভাব আমাকে আচ্ছন্ন করে ফেলল। সৌন্দর্যে ঝলমল চকচকে কালো পাথরের পালিশ করা নিটোল সে দেবী মূর্তির মুখের দৃঢ় রেখাগুলি, তার দেহের গঠনের শিল্পভঙ্গি ও হাতের আঙ্গুলগুলির বিন্যাসের সুন্দর কারুকার্যে এবং সকলের উপর মূর্তির মুখের সে হাসি মাখা জীবন্ত এক মায়াবী সৌন্দর্যের দিকে চেয়ে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। শিল্পের যে প্রভাব কালকে তুচ্ছ করে যুগে যুগে মানুষের প্রাণ স্পর্শ করছে, তার সঙ্গে সত্যিকারের পরিচয় সেই আমার প্রথম হলো। জয় হোক সে অতীত যুগের অজ্ঞাতনামা শিল্পীর, জয় হোক তার মৃত্যুঞ্জয়ী প্রতিভার। মূর্তিটাকে বাড়ি নিয়ে এসে আমার লাইব্রেরিতে কাগজ চাপা ধ্যানী বুদ্ধের দলের মধ্যে রেখে দিলাম। রোজ সকালে উঠে দেখতাম দীর্ঘ ভূরেখার নিচে বাঁশ পাতার মতো টানা চোখ দুটোর কোণ হাসিতে যেন দিন দিন উজ্জ্বল হয়ে উঠছে। কয়েকদিন ধরে নানা কথা মনে হতে লাগলো। খুঁড়তে খুঁড়তে এমন কোনো জিনিস পাইনি যাতে মূর্তিটির বা ভিটার সময় নিরূপণ করতে পারি। তবে মূর্তিটা গুপ্ত যুগের পরবর্তী সময়ের এবং পূর্ববঙ্গের শিল্পীর হাতে তৈরি। এটা আমি তার মাথার উপর ছাতার মতো চিহ্ন দেখে কতকটা আন্দাজ করতাম। পাথরের মূর্তির মাথার উপর এই গোল ছাতার মতো চিহ্ন পূর্ববঙ্গের ভাস্কর্যের একটা নীতি। এ আমি অন্য অন্য মূর্তিতেও দেখেছি। সেদিন রবিবার সন্ধেবেলাটা আমার এক প্রতিবেশী বন্ধুর সঙ্গে এক বাজি দাবা খেলে সকাল সকাল শুতে গেলাম। এইবার যে কথা বলবো সে কেবল তুমি বলেই তোমার কাছে বলছি, অপরের কাছে এই কথা বলতে আমার বাধে, কারণ তারা আমায় বিশ্বাস করবে না। অনেক রাতে কি জানি না কেন
হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘরের মধ্যে কিসের অত্যন্ত সুগন্ধ পেলাম। পূজার মন্দিরে যেমন ধূপ ধুনো, গুগ্গুল, ফুল, ঘি, চন্দন সব শুদ্ধ মিলে একটা স্নিগ্ধ সৌরভ পাওয়া যায়, এটা ঠিক সেই ভাবের। সুগন্ধটা আমার নিদ্রালস মস্তিষ্কের মধ্যে গিয়ে আমায় কেমন একটা নেশায় অভিভূত করে ফেলল। রাত কটা হবে ঠিক জানি না। মাথার কাছে ঘড়িটা টিকটিক করছে। হঠাৎ দেখলাম খাট থেকে কিছু দূরে ঘরের মেঝে কে একজন দাঁড়িয়ে, তার মস্তক মুন্ডিত, পরনে বৌদ্ধ পুরোহিতের মতো হলদে পরিচ্ছদ, মুখের হাতের অনাবৃত অংশের রং যেন সাদা আগুনের মতো জ্বলছে। বিস্মিত হয়ে জোর করে চোখ চাইতেই সে মূর্তি কোথায় মিলিয়ে গেল। বিছানায় তাড়াতাড়ি উঠে বসলাম। ঘড়িতে দেখলাম রাত 2টো। ভালো করে চোখ মুছলাম। ঘরে কেউ কোথাও নেই। ভাবলাম, আরে গেল যা, রাত দুপুরের সময় এই যে দেখছি ছেলেবেলাকার সেই অ্যাবিউবেন অ্যাথম। খানিকক্ষণ বিছানায় বসে থাকবার পর ঠিক করে নিলাম ওটা ঘুমের ঘোরে কিরকম চোখের থালা দেখে থাকব। তারপর আবার শুয়ে পড়লাম। একটু পরে বেশ ঘুম এলো। কতক্ষণ পরে জানি না, আবার কি জানি কেন হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙবার সঙ্গে সঙ্গে আবার সে সুগন্ধটা পেলাম, আবার সেই নেশা। এবার নেশাটা যেন আমায় পূর্বের চেয়েও বেশি অভিভূত করে ফেলল। তারপরই দেখি সেই মুন্ডিত মস্তক বিদবসন জ্যোতির্ময় বৌদ্ধ ভিক্ষু আমার খাটের অত্যন্ত কাছে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে আছেন। তারপর আরো কতগুলো অদ্ভুত ব্যাপার খুব অল্প সময়ের মধ্যেই ঘটল। হঠাৎ আমার ঘরের দৃশ্যটা আমার চোখের সামনে থেকে মিলিয়ে গেল। দেখলাম এক বিস্তীর্ণ স্থান, কত বাড়ি, শ্বেত পাথরের পাথানো কত চত্বর, কত গম্বুজ, দেউল, অনেক মুন্ডিত মস্তক বৌদ্ধ ভিক্ষুর মতো পরিচ্ছদ পরা লোকেরা এদিক ওদিক যাতায়াত করছেন। অসংখ্য ছাত্র ঘরে ঘরে পাঠরত। এক স্থানে অশোক বৃক্ষের ছায়ায় শ্বেত পাথরের বেদিতে একদল তরুণ যুবক পরিবৃত হয়ে বসে আমার পরিচিত সেই বৌদ্ধ ভিক্ষু। দেখে মনে হলো তিনি অধ্যাপনায় নিরত এবং যুবক মণ্ডলী তার ছাত্র। অশোককুঞ্জের ঘন পল্লবের প্রান্তস্থিত রক্তপুষ্পগুচ্ছের ছড়া পাপড়ি গুরু ও শিষ্যবর্গের মাথার উপর বর্ষিত হতে লাগল। দেখতে দেখতে সে দৃশ্য মিলিয়ে গেল। আমার তন্দ্রালস কানের মধ্যে নানা বাজনার একটা সম্মিলিত সুর বেজে উঠল। এক বিরাট উৎসব সভা। উৎসব বেশে সজ্জিত নরনারীতে সভা ভরে ফেলেছে। সব যেন অজন্তার গুহার চিত্রিত নরনারীরা জীবন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। কোনো প্রাচীন যুগের হাবভাব, পোশাক পরিচ্ছদ। সভার চারিধারে বর্ষা হাতে দীর্ঘ দেহ সৈনিকরা দাঁড়িয়ে। তেজস্বী যুদ্ধের ঘোড়াগুলো মূল্যবান সাজ পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ঠুকছে। সভার মাঝখানে রক্তাম্বর পরনে চম্পক গৌরী কে এক মেয়ে। মেয়েটির সামনে দাঁড়িয়ে উজ্জ্বল ইস্পাতের বর্মোয়াটা এক যুবক। তার কোমরে ঝকঝকে ইস্পাতের খাপে বাঁকা তলোয়ার দুলছে। গলায় ফুলের মালা, মুখে বালকের মতো সরল সুকুমার হাসির রেখা। মেয়েটির নিটল সুন্দর হাতটি ধরে যুবকের দৃঢ় পেশিবহুল হস্তে যিনি স্থাপন করলেন, ভালো করে চেয়ে দেখলাম তিনি আমার রাতের বিশ্রামের ব্যাঘাতকারী
সেই বৌদ্ধ ভিক্ষু। বায়োস্কোপের ছবির মতো বিবাহ সভা মিলিয়ে গেল। হঠাৎ আমার হাত পা যেন খুব ঠান্ডা হয়ে উঠল। শীতে দাঁতে দাঁত লাগতে লাগলো। পায়ের আঙ্গুল যেন আড়ষ্ট হয়ে উঠল। চোখের সামনে এক বিস্তীর্ণ সাদা বরফের রাজ্য। উপর থেকে বরফ পড়ছে। তুষার বাষ্পে চারিধার অস্পষ্ট। সামনে পেছনে সুউচ্চ পর্বতের চূড়া। সামনে এক সংকীর্ণ পথ এঁকে বেঁকে উচ্চ হতে উচ্চতর পার্বত্য প্রদেশে উঠে গিয়েছে। এক দীর্ঘ দেহ ভিক্ষু সেই ভীষণ দুর্গম পথ বেয়ে ভীষণতর হিমবৃষ্টির মধ্যে দিয়ে মাতালের মতো টলতে টলতে পথ চলছেন। তার মাথা যেন ক্রমে নুয়ে বুকের উপর এসে পড়ছে, কিন্তু তবু তিনি না থেমে ক্রমাগত পথ চলছেন। বহুদূরের এক উত্তুঙ্গ তুষারমণ্ডিত পর্বতচূড়া কিসের আলোয় রক্তাভ হয়ে দৈত্যের হাতের মশালের মতো সে বিশাল তুহিন রাজ্যের দূর প্রান্ত আলোকিত করে ধক ধক করে চলছে। তুষার বাষ্প ঘন হতে ঘনতর হয়ে সমস্ত দৃশ্যটা ঢেকে ফেলল। তারপরই চোখের সামনে এই যে আমারই চিরপরিচিত বাংলাদেশের পাড়াগা। ঘরের ঘরের পেছনে ছায়াগহন বাঁশবনে বিকেল নেমে আসছে। বইচি ঝোপে শালিক দল কিচকিচ করছে। কাঁঠাল তলায় কোনো গৃহস্থের গরু বাঁধা। মাটির ঘরের দাওয়ায় বসে এক তরুণ যুবক। তার সামনে আমার খুঁড়ে বার করা সেই দেবী মূর্তি। দেখে মনে হলো যুবকের অনেক দিনের স্বপ্ন ওই পাথরের মূর্তিতে সফল হয়েছে। বর্ষা সন্ধ্যার মেঘমেদুর আকাশের নিচে ঘনশ্যাম কেতকী পল্লবের মতো কালো ভাব গম্ভীর চোখ দুটি মেলে সে পাথরের মূর্তির মুখের দিকে এক দৃষ্টে চেয়ে আছে। হঠাৎ সে দৃশ্য মিলিয়ে গেল। দেখি আমার ঘরে খাটেই শুয়ে আছি, পাশে সেই বৌদ্ধ ভিক্ষু। এবার দীপঙ্কর শ্রীজ্ঞান কথা বললেন। তার কথাগুলি আমার খুব স্পষ্ট মনে আছে। তুমি যে মূর্তিটি মাটি খুঁড়ে বার করেছ, তারই টানে অনেক দিন পর আজ আবার পৃথিবীতে ফিরে এলাম। 900 বছর আগে আমি তোমার মতোই পৃথিবীর মানুষ ছিলাম। যে স্থান তোমরা খুঁড়েছ ওটাই আমার বাস্তু ভিটা ছিল। তুমি জ্ঞান চর্চায় সমস্ত জীবন যাপন করেছ, এই জন্যে তোমার কাছে আসা আমার সম্ভব হয়েছে। এবং এই জন্যে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আমার জীবনের কতগুলি প্রধান প্রধান ঘটনা তোমাকে দেখালাম। আমি দীপঙ্কর শ্রীজ্ঞান। নয়পালদেবের সময় আমি নালন্দা মহাবিদ্যালয়ের সংঘস্থবির ছিলাম। ভগবান তথাগতের অমৃতময় বাণীতে আমার মন মুগ্ধ হয়েছিল। সেই জন্যে দেশের হিন্দু সমাজে আমার জনপ্রিয়তা নষ্ট হয়। দেশের টোলের অধ্যাপনা ছেড়ে আমি নালন্দা যাই। বুদ্ধের নির্মল ধর্ম যখন তিব্বতে অনাচারগ্রস্ত হয়ে উঠেছিল, ভগবান শাক্যশ্রীর পরে আমি তিব্বত গিয়ে সেই ধর্মের পুনরুদ্ধার করি। আমার সময়কার এক গৌরবময় দিনের কথা আজও স্মরণ হয়। আজ অনেক দিন পর পৃথিবীতে
তথা বাংলায় ফিরে এসে সে কথা বেশি করে মনে পড়ছে। চেদিরাজ কর্ণ দিগ্বিজয় বার হয়ে দেশ জয় করতে করতে গৌর মগধ বঙ্গের রাজা নয়পাল দেবের সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে যেদিন সন্ধি করলেন, আমি তখন নালন্দার অধ্যাপক। মনে আছে, উৎসাহে সেদিন সারা রাত্রি আমার নিদ্রা হয়নি। এই সন্ধির কিছুদিন পরেই কর্ণের কন্যা যৌবনশ্রীর সঙ্গে নয়পাল দেবের পুত্র তৃতীয় বিগ্রহপালের যে বিবাহ হয়, আমি সেই বিবাহের পুরোহিত ছিলাম। অল্প বয়সে আমি একজন গ্রাম্য শিল্পীর কাছে পাথরের মূর্তি করতে শিখি এবং অবসর মতো আমি তার চর্চা রাখতাম। তারপর আমি যখন পিতামহের টোলে সারস্বত ব্যাকরণের ছাত্র, তখন সমস্ত শক্তি ও কল্পনা ব্যয় করে জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবীর এক মূর্তি গড়ি। মূর্তিটি আমার বড় প্রিয় ছিল। ওই মূর্তিটির টানে অনেক দিন পরে আবার পৃথিবীতে ফিরে এলাম। দেশের লোকে আমায় নাস্তিক বলতো, কারণ আমি একেই বৌদ্ধ ছিলাম, তার উপর সাধারণভাবে ধর্মবিশ্বাস আমার ছিল না। যে অরুণাচ্ছটা রক্ত, হিমবান শৃঙ্গ, জনহীন তুষার রাজ্য আলোকিত করেছে, যা তোমায় দেখিয়েছি তা সত্যের রূপ। সাধারণ লোকের পক্ষে সে সত্য দুরাধিগম্য। আমার কথা ধরি না, কারণ আমি নগণ্য। কিন্তু যে বিশাল সংঘারাম আমাদের সময় সমস্ত ভারতবর্ষে জ্ঞানের আলো জ্বালিয়ে রেখেছিল, তার সমস্ত অধ্যাপকই সে উচ্চ দার্শনিক সত্যকে চিরদিন লক্ষ্য করে চলেছিলেন। আমিও অনেক বিপদ মাথা পেতে নিয়ে সাধ্যমতো তাদের পদাঙ্ক অনুসরণ করেছিলাম। যেখানে এখন আছি, সেখানে সেসব যুগপূজ্য জ্ঞান তপস্বী আমার নিত্য সঙ্গী। তোমরাও অমৃতের পুত্র, সে লোক তোমাদের জন্য নির্দিষ্ট আছে। অজ্ঞানতার বিরুদ্ধে তোমাদের অভিযান জয়যুক্ত হোক। বৌদ্ধ ভিক্ষু কোথায় মিলিয়ে গেলেন? কিসের শব্দে চমক ভেঙে গিয়ে দেখি ভোর হয়েছে। বাইরের বারান্দায় চাকরের ঝাঁটার শব্দ পাওয়া যাচ্ছে। ডাক্তার সেন গল্প শেষ করলেন। আমি জিজ্ঞাসা করলাম, মূর্তিটা কোথায়? ডাক্তার সেন বললেন, ঢাকা মিউজিয়ামে। আজকের মতো গল্প এখানেই শেষ। দেখা হচ্ছে পরের সপ্তাহে অন্য কোনো এক গল্প নিয়ে। গল্পটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল হাইলি সাসপিশিয়াস।